আসসালামু আলাইকুম। আজকে আমরা আবারও বৃত্ত নিয়ে আলোচনা করব। বৃত্তের কিছু অংশ আমাদের গত ভিডিওতে আলোচনা করছি, আর কিছু বাকি আছে। এই বৃত্ত নিয়ে আলোচনা করব। তো এই আলোচনা শুরু করার আগে যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো করবেন এবং শেয়ার করবেন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে দেখার জন্য সুযোগ দিবেন। বৃত্ত বৃত্তকে আমরা গত ক্লাসে বলছিলাম যে একটি স্থির বিন্দুকে কেন্দ্র করে আরেকটি বিন্দুকে চারদিকে সমান দূরত্ব বজায় রেখে যে আবদ্ধ ক্ষেত্র তৈরি করে সেটাই হচ্ছে বৃত্ত। এবং বৃত্তের যে আবদ্ধ রেখাটাকে তাকে আমরা জানি পরিধি। পরিধির উপরস্থ আমরা অসংখ্য বিন্দু জানি, যে যে কোনো রেখা, সরল রেখা হোক বা বক্ররেখা হোক, তাহলে অসংখ্য বিন্দু সমন্বয়ে গঠিত। বৃত্তের এটা একটা কেন্দ্র, পরিধির উপরস্থ এটা একটা বিন্দু যদি নেই, তাহলে দুইটা বিন্দু যদি যোগ করি তাহলে আমরা জানি এটা একটা অর্ধেক হয়, অর্থাৎ কি ব্যাসার্ধ, এটাকে প্রকাশ করা আর দ্বারা। আর যদি ব্যাসার্ধর কি হয় ডাবল, সেক্ষেত্রে আমাদের এটা একটা ব্যাস হয়, সেটা আমরা আগে থেকে জানি। তাহলে ব্যাসার্ধ আমরা জানি আর, আর ব্যাস আমরা জানি ব্যাসার্ধ ডাবল, অর্থাৎ কি 2r। এই ব্যাসার্ধকে বা ব্যাসকে আবার অনেক সময় ডি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, আর একটি বৃত্তস্থ বা পরিধিস্থ দুটো বিন্দু যখন কেন্দ্রগামী হয় তখন এটা একটা আমাদের জ্যা বলি। এবং এই জ্যাটার নাম যেহেতু কেন্দ্র দিয়ে গেছে, তাহলে সেই জন্য এর নাম হচ্ছে ব্যাস। আর একটা বৃত্তের সবচেয়ে বড় জ্যা হচ্ছে ব্যাস। তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ এবং ব্যাস এই সংক্রান্ত বৃত্তের ব্যাসার্ধ এবং ব্যাসকে নিয়ে আমরা বৃত্তের একটা বিষয় জানি, সেটা হচ্ছে পরিধি। সেই পরিধির একটা সূত্র আছে, সেটা হচ্ছে 2πr। এটা হচ্ছে পরিধির সূত্র। এবং বৃত্তের একটা ক্ষেত্রফল আছে, সেই ক্ষেত্রফলের সূত্র আমরা জানি পাই আর স্কোয়ার। তাহলে ব্যাসার্ধ এবং ব্যাসের সাহায্যে আমরা এই দুইটা সূত্র বৃত্তে জানতে পারি, যেটা অনেক পরীক্ষায় চাকরিতে অথবা বিভিন্ন নৈর্বৃত্তিকের জন্য আমাদের এই জিনিসগুলো আসে। পরিধি নির্ণয় করতে বলে, ক্ষেত্রফল নির্ণয় করতে বলে, তাহলে এই জিনিসগুলো আমরা জানবো। এখন আমাদের ব্যাসার্ধ ছাড়া বৃত্তের আমরা বলছিলাম পরিধির উপরস্থ দুটো বিন্দু যদি সংযোগ করি তাহলে সেটাকে আমরা বলি একটি জ্যা। এটার নাম যদি এ দিই, এটা একটা বিন্দু নাম যদি বি দিই, তাহলে এ হচ্ছে পরিধির উপরস্থ একটা বিন্দু, বি হচ্ছে পরিধির উপরস্থ আর একটা বিন্দু। পরিধির উপরস্থ দুটো বিন্দু সংযোগ করলে সেটা একটা রেখা পাই, এই রেখাটার নাম জ্যা। একটা জ্যা বৃত্তকে দুই ভাগে ভাগ করে, বৃত্তের পরিধিকে দুই ভাগে ভাগ করে, প্রত্যেকটা ভাগকে অর্থাৎ অংশকে আমরা বলি চাপ। তাহলে এটা একটা চাপ, এটা একটা চাপ। এখানে আমরা গত ক্লাসে আবারও বলছিলাম যে ছোট একটা চাপ যদি হয় আবার একটা যদি বড় হয়, তাহলে এই ছোট চাপকে বলা হয় উপচাপ, আর বড় চাপটাকে বলা হয় অধিচাপ, যেটা আমরা গত ক্লাসে আলোচনা করছি। তাহলে এই এ বি দ্বারা দুটো অংশে বিভক্ত হয়েছে। তাহলে এই এই নিচের এই অংশটুকু ছোট, এটাকে বলা উপচাপ, উপরের অংশটুকু বড়, এটাকে আমরা অধিচাপ। দুটাই চাপ। তাহলে এখন আমরা দুইটা অংশে বিভক্ত যে করলাম, অর্থাৎ এ একটা পাইলাম, বি একটা পাইলাম। তাহলে এ এক প্রান্ত, বি এক প্রান্ত। তাহলে এই প্রান্ত, চাপের প্রান্ত যখন কেন্দ্রে গিয়ে মিলবে তখন এখানে একটা কোণ তৈরি হয়, এই কোণটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। তাহলে কোন চাপের প্রান্ত যখন কেন্দ্রে উৎপন্ন করে কোণ, তখন সেই কোণটার নাম হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এবং ওই একই চাপের প্রান্ত যদি অপর একটা যে চাপ আছে তার উপরে কোনো বিন্দুতে যদি কোনো কোণ তৈরি করে, অর্থাৎ এ যা শীর্ষে নিল আবার বি যা শীর্ষে নিল, তাহলে এখানেও কিন্তু একটা কোণ তৈরি হয়েছে। দেখেন, এ বি একটা চাপ, এই চাপ এ একটা প্রান্ত, বি একটা প্রান্ত, কেন্দ্রে গিয়ে উৎপন্ন করলো, তার নাম এটা কেন্দ্রস্থ কোণ। এবং ওই একই চাপ যখন পরিধির উপরস্থ অন্য, এই চাপটা বাদ দিয়ে আর একটা চাপ আছে, সেই চাপের ওপর একটা বিন্দুতে যদি কোণ তৈরি করে, সেই কোণটাকে বলা হয় বৃত্তস্থ কোণ। তাহলে এই কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণের মধ্যে একটা সম্পর্ক আছে, এটা তাহলে বৃত্তস্থ কোণ।
তা কেন্দ্রস্থ কোণ যা হবে বৃত্তস্থ কোণ তার কি হবে, অর্ধেক হবে। অর্থাৎ এটা যদি আমরা পাই কত ডিগ্রি, 80 ডিগ্রি, তাহলে এটা হবে আমাদের কত, 40 ডিগ্রি। তার মানে কেন্দ্রস্থ কোণ এই বৃত্তস্থ কোণের কি হয়, দ্বিগুণ। বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই জিনিসটা আমরা জানি। এখন এই এবি যে চাপ নিলাম, এই এবি চাপটা প্রান্ত কেন্দ্রে মিললে কেন্দ্রস্থ কোণ, আর পরিধির উপরস্থ কোণ বিন্দুতে মিললে বৃত্তস্থ কোণ। এখন এই এবি চাপের এটা অংশ, নিচের অংশটুকু আমরা জানি কম, উপরের অংশটুকু বেশি, তাহলে উপরের অংশটুকু বলা হয় অধিচাপ। তাহলে এই ছোট চাপের প্রান্ত যখন অধিচাপের উপর কোথাও কোণ তৈরি করে, তাহলে এই কোণটা আমাদের কি হলো, সূক্ষ্ম কোণ হবে। অর্থাৎ আমরা বলতে পারি অধিচাপের মানে বড় চাপের অন্তর্লিখিত কোণ, মানে বড় চাপের অভ্যন্তরে কোন বিন্দুতে যদি কোণ তৈরি করে কে, ছোট চাপটা, তাহলে এখানে কোন যে কোণটা হবে সেটা কোণ অবশ্যই 90 ডিগ্রি সে কি হবে, ছোট হবে। ওই জন্য বলা হয় অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্ম কোণ। আর এটা তো আমরা একটা চাপ পাইছি, এই চাপের প্রান্ত যদি এখানে একটা কোণ মিলিত হয়, এখানে মিলিত হয়, এখানে যদি একটা কোণ তৈরি করে, তাহলে এই চাপের প্রান্ত এ এবং বি এখানে একটা কোণ তৈরি করছে, তার মানে ছোট চাপের অভ্যন্তরে কোণ তৈরি করছে। তাহলে এই কোণটা হচ্ছে আমাদের অবশ্যই 90 ডিগ্রি সে বড় হবে, অর্থাৎ এটা হবে স্থূলকোণ। তাহলে উপচাপে অন্তর্লিখিত কোণ স্থূলকোণ, আর অধিচাপে অন্তর্লিখিত কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে এখানে আমাদের একটা পেলাম, বি পেলাম, এই বিন্দুর যদি নাম আমরা দিই ডি, তাহলে এ বি সি ডি একটা আমরা পেলাম চতুর্ভুজ। যে চতুর্ভুজটা কি বৃত্তের ভেতরে মানে অবস্থিত বা বৃত্তের ভেতরে অন্তর্লিখিত। তাহলে এই সি কোণের বিপরীতে কি আছে, ডি, এ কোণের বিপরীতে আছে বি। তাহলে কোন চতুর্ভুজ যদি একটা বৃত্তের অভ্যন্তরে অন্তর্লিখিত হয়, তখন এই চতুর্ভুজের বিপরীত কোণ দুইটার যোগফল 180 ডিগ্রি হবে। তার মানে এটা যদি 40 হয়, তাহলে এটা 180 মিলিতে আমার দরকার কত, আরো 140। তাহলে এটা 40, এটা 140, এই দুইটা কোণ যোগফল কত হবে, 180। আবার এ কোণ আর এই বি কোণ, এই দুইটা কোণের যোগফল হবে 180। অর্থাৎ আমরা জানলাম একটা চতুর্ভুজ বৃত্তে অন্তর্লিখিত হলে ওই চতুর্ভুজের বিপরীত কোণ দ্বারা যোগফল হবে 180 ডিগ্রি। আর আমরা জানি দুটি কোণের যোগফল 180 ডিগ্রি হলে সেই কোণগুলোকে পরস্পর সম্পর্ক কোণ বলা হয়। তাহলে এরকম অনেক বৃত্ত সংক্রান্ত বা যে কোনো কিছু জ্যামিতি সংক্রান্ত আলোচনা, সুন্দর সুন্দর ভিডিও জানতে অবশ্যই পাশে থাকুন এবং প্রত্যেকটা ভিডিও দেখার জন্য সবাই ফলো করুন।